হ্যালো দর্শক, আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। আজকে আমরা আপনারা জানেন কিছু এখনই শুরু হবে প্রেসিডেন্সিয়াল ডিবেট, আজকের ফাইনাল ডিবেট। এই ডিবেট আশা করি আপনারা এনজয় করবেন, বাট এই ডিবেটের অনেক বিষয় আমরা আজকে কিছুটা আলোচনা রাখতে পারি, যদিও আমরা ডিবেট দেখতে পারবো না। বাট অন্য যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা আজকে আলোচনায় রেখেছি তার মধ্যে আছে আমাদের এর মধ্যে আছে যে বাংলাদেশি কমিউনিটি আজকে ডোমেস্টিক ভায়োলেন্স মান্থ শুরু হয়েছে। এই মাসে আমরা আলোচনা করব যে ডোমেস্টিক ভায়োলেন্স কেন, এর প্রতিকার এবং এর পরিণতি। আমাদের কমিউনিটিতে ডোমেস্টিক ভায়োলেন্স খুব বেশি হচ্ছে এবং এই ভায়োলেন্সের কারণে অনেক ঘর ভেঙে যাচ্ছে। আমরা এই বিষয়টি আলোচনা করব। বাংলাদেশি কমিউনিটিতে ডোমেস্টিক ভায়োলেন্স প্রকট কেন, সমস্যার প্রতিকার ও পরিণতি, এই বিষয়টি আলোচনা করব। কেউ ভালো নেই, কী কারণে কেউ ভালো নেই, ঘরে ঘরে সমস্যা, এই বিষয়টি আজকে আলোচনা করবেন আমাদের ডক্টর বি এম আতিকুজ্জামান, আমাদের নিউ ইয়র্ক স্টেট গভর্নর। উনি বলেছেন যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমাদের সবাইকে ডিস্ট্রয় করে দিয়েছে। এর কীভাবে ডিস্ট্রয় করলো, কী হলো, এই বিষয়টি তিনি ব্যাখ্যা করবেন। স্কুলের ডিস্টেন্স লার্নিং বা দূরশিক্ষণে অভিভাবকরা কেন হতাশ, এই বিষয়টি আমরা আলোচনা করব। আজকে আমাদের সাথে যারা যুক্ত হচ্ছেন তাদের মধ্যে আছেন জনাব নাজমুল হাসান, ইতিমধ্যে যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত হবেন শিক্ষক মুশাররফ হোসেন, আমাদের সাথে আছেন ডক্টর বি এম আতিকুজ্জামান, আমাদের সাথে যুক্ত হওয়ার কথা আছে তাহিয়াতুম মারিয়াম এবং অ্যাটর্নি ইসরার স্বামী। দর্শক, আপনারা যারা টেলিভিশনে দেখছেন শুভেচ্ছা, যারা ফেসবুকে দেখছেন আমরা আশা করব অনুষ্ঠানটি আপনারা সবাই শেয়ার করবেন। আমরা যাব দিনের আপডেট জানার জন্য নাজমুল হাসানের কাছে। নাজমুল হাসান। ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ আমাদের আতিক ভাইকে। দেখতে পাচ্ছি বেশ হাস্যোজ্জ্বল। ফ্লোরিডার অবস্থা অতটা ভালো নয়, কিন্তু উনি তো বেশ হাস্যোজ্জ্বল সবসময় থাকেন। এখনো 12%-এর উপরে পজিটিভ রেট যতটুকু আমি জানি। বাট আতিক ভাই, আপনাদের আজকে বিশদভাবে বলতে পারবেন যে সংক্রমণের সংখ্যা বাড়ছে, কিন্তু যেভাবে মার্চ এপ্রিলের দিকে আমরা মৃত্যুর হার দেখছিলাম ঠিক সেরকম মৃত্যুর হার এখন নেই। যদিও গতকাল নিউ ইয়র্ক স্টেটে প্রায় 15 জন প্রাণ হারিয়েছেন কোভিড-19। অনেকদিন পর এই ফিগারটি একটু বাড়লো। কিন্তু নিউ ইয়র্ক সিটির অবস্থা বেশ ভালো মোটামুটি। যতটুকু আমরা এই ডেটা ড্রিভেন যে ফ্যাক্ট গুলো আমরা দেখি, ডেটা নির্ভর অর্থাৎ তথ্য নির্ভর ফ্যাক্ট, সে অনুযায়ী এর অবস্থা খুবই ভালো। নিউ ইয়র্ক স্টেটের অবস্থাও ভালো, এবং গভর্নর আজকে টুইট করে যে তথ্য দিয়েছেন তাতে দেখা যাচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটে পজিটিভ রেড জোন যেগুলি আমরা বলি, আপনারা জানেন গতকাল আমরা বলেছিলাম যে আজ থেকে কার্যকর হয়েছে। গতকাল গভর্নর নিউ ইয়র্কের সিটির যে কুইন্স এরিয়াতে যে রেড জোন ছিল সেটাকে ইয়েলো জোনে কনভার্ট করেছেন, এবং নিউ ইয়র্কে এখন কোনো অরেঞ্জ, কুইন্সে কোনো অরেঞ্জ জোনও নেই, সবগুলো ইয়েলো জোন। আর তবে ব্রুকলিনের বড় পার্ক এলাকাটি এখনো কিন্তু রেড জোনে রয়ে গেছে, কারণ সেখানে ইনফেকশন রেট কমেনি। তো বাকি অবস্থাগুলো ইয়েলো। কিন্তু আজকে আরেকটি সংবাদ আমাদের জন্য মোটামুটি উদ্বেগজনক, আমাদের কমিউনিটির জন্য। সেটা হচ্ছে ওজন পার্কে, আপনারা জানেন একটি বড় বাংলাদেশি কমিউনিটি বসবাস করে। আর গভর্নর গতকালও বলেছিলেন, আজকে আমার সিটি হিসেবে দেখা যাচ্ছে যে ওজন পার্কে কিন্তু ইনফেকশন রেট বেড়ে গেছে। আর যদিও সেটি এখন ইয়েলো জোনে আছে, কিন্তু ইনফেকশন রেট বেড়ে গেছে। এবং আমাদের বাংলাদেশি বেশ কিছু কয়েকজনই একটি পরিবারের সবাই আক্রান্ত হওয়ার খবর আমরা পেয়েছি। এবং আরেকটি খবর আজকে আমাকে জানিয়েছেন সকালবেলা যে গতকাল একজন বাংলাদেশি এই কোভিড-19 আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ওজন পার্কে। তো এই অনেকদিন পর, বেশ কয়েক মাসে আমি বলবো পরে, প্রথম আরেকজন বাংলাদেশির মৃত্যু সংবাদ, কোভিড-19 আক্রান্ত হয়ে নিউ ইয়র্কে মারা গেছেন আমরা শুনলাম। তো সেই এলাকার যারা ওজন পার্ক এলাকায় বসবাস করেন তারা সাবধানে চলাফেরা করবেন, অবশ্যই অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, এবং সব ধরনের গ্যাদারিং, মিটিং, সমাবেশ এড়িয়ে চলার চেষ্টা করবেন। সেখানে টেস্টিং ও বাড়ানো হয়েছে, মেয়র আজকে বলেছেন সেই টেস্টিং এর কথা, এবং সেখানে র্যাপিড টেস্টের ব্যবস্থা করা হয়েছে, মোবাইল টেস্টিং ইউনিট পাঠানো হয়েছে, এবং একটি মসজিদ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও রেড জোন নয়, কিন্তু তা সত্ত্বেও একটি মসজিদে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আর সেই কারণটা হচ্ছে যে সেই মসজিদের একজন মুসল্লি সংক্রামিত হয়েছিলেন, এবং সেই কারণে টেস্ট এবং ট্রেসিং ডিপার্টমেন্ট মসজিদটি বন্ধ করে দিয়েছে। যাই হোক, মোটামুটি এই হচ্ছে পরিস্থিতি ওজন পার্ক এলাকার। এবং আমি যতটুকু জানি যে সেখানকার বাংলাদেশিরা মোটামুটি অনেকেই একটি পরিবারের সবাই আক্রান্ত হয়েছেন, আরো হয়তো
দু একজন আক্রান্ত হয়েছেন, কিন্তু আক্রান্ত হলে আতঙ্কের কিছু নেই, কারণ এখন এটার অনেক রকম মেডিকেশনও পাওয়া যাচ্ছে। আজকে সেই মেডিকেশনের ব্যাপারে একটু বলবো পরে। কিন্তু আপনারা সবাই সতর্ক থাকবেন, মাস্ক ব্যবহার করবেন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন। নিউ ইয়র্কের গভর্নর আজকে যে তথ্যটা দিয়েছেন সেটা হচ্ছে রেড জোন এলাকায় আজকে পজিটিভ রেট কোভিড-19 আক্রান্ত ছিল 3.2% গতকালকে, যেটা এর আগের দিন ছিল 6.6%। অর্থাৎ একদিনে প্রায় 50% হ্রাস পেয়েছে। এবং এটি 3.2%। আপনারা জানেন 3% হচ্ছে অ্যাভারেজ অ্যাকসেপ্টেবল রেট অফ ইনফেকশন, সেটা একটু বেশি আছে 3.2%। আর স্টেট ওয়াইড পজিটিভ রেট যদি রেড জোন গুলোকে বাদ দেওয়া হয়, পজিটিভ রেট হচ্ছে 0.96%, 1% নিচে। যাই হোক, মোটামুটি যেটি এর আগের দিন ছিল 1.42%। আজকে নিউ ইয়র্ক যে কথাটি বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে সমগ্র নিউ ইয়র্ক স্টেটে প্রত্যেকটা রিজিয়নে, এককভাবে নিউ ইয়র্ক স্টেট নয়, প্রত্যেকটা রিজিয়নে, আপনারা জানেন নিউ ইয়র্ক স্টেট কয়েকটি রিজিয়নে বিভক্ত, এবং প্রত্যেকটি রিজিয়নেই কিন্তু অঞ্চলে যেটাকে আমরা বলি সেখানে কোনো জায়গাতেই ইনফেকশন রেট কিন্তু 2%-এর উপরে না। কম্বাইন্ড ইনফেকশন রেট, রেড জোন, ইয়েলো জোন, অরেঞ্জ জোন, রেগুলার জোন সব মিলিয়ে 2% প্রতিটি অঞ্চলে। এবং নিউ ইয়র্ক সিটিতে গতকাল পজিটিভ রেট ছিল 1.1%, এবং লং আইল্যান্ডে ছিল 1%। অর্থাৎ মোটামুটি সেদিক থেকে সামগ্রিকভাবে নিউ ইয়র্ক সিটি এবং লং আইল্যান্ড এলাকা মোটামুটি কোভিড-19 নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখনো সফল বলা যায়। আর নিউ ইয়র্ক স্টেটের গভর্নর যে টুইট করেছেন, যে তথ্য দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে গতকাল প্রায় রেকর্ড পরিমাণ 135,341 টেস্ট কোভিড-19 হয়েছে গতকালকে, এবং সেখানে পজিটিভ চিহ্নিত হয়েছেন 1,628, এবং তার ভিতরে সেটি পার্সেন্টেজ 1.2%, যেটার আগের দিন ছিল 1.6%। এবং গতকাল কোভিড-19 আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন 986 জন, যেটি এর আগের দিন ছিলেন 950 জন। এবং আমি একটু আগেই বলেছি গতকাল 15 জন প্রাণ হারিয়েছেন কোভিড-19 আক্রান্ত হয়ে নিউ ইয়র্ক স্টেটে, এবং এর আগের দিন প্রাণ হারিয়েছিলেন 7 জন। এবং নিউ ইয়র্ক সিটির যে হিসাবটা মেয়র দিয়েছেন তাতে আজকে দেখা যাচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে 11টি হাসপাতালে, যেটি পাবলিক হাসপাতাল, সেখানে রোগী ভর্তি হয়েছেন গতকাল 103 জন, এর আগের দিন ছিলেন 77। এই 103 জনের ভিতরে 24%, অর্থাৎ প্রায় 4 ভাগের 1 ভাগ, প্রায় 26 জন কোভিড পজিটিভ চিহ্নিত হয়েছেন। যদিও এই ভর্তির লিমিট হচ্ছে 200, এবং রিপোর্টেড কোভিড কেস, কোভিড-19 আক্রান্ত হয়ে সংক্রমিত হয়ে যারা কেস হয়েছেন, হাসপাতালে ভর্তি হননি কিন্তু কোভিড রোগী হিসাবে চিহ্নিত হয়েছেন, তাদের সংখ্যা হচ্ছে 523, এর আগের দিন ছিল 493। যাই হোক, 550 হচ্ছে লিমিট, আপনারা জানেন। এবং টেস্টিং এ একটু আগেই বলেছি, যদিও মেয়র বলেছেন 1.77% গতকালকে, এই হিসাব অনুযায়ী সিটি বলেছে 1.2%, এবং এর আগের দিন ছিল এটা 1.56%। এবং 7 দিনের গড়পড়তা হিসাবে দৈনিক যে ইনফেকশন রেট সেটি 1.76%, এর আগের দিন ছিল 1.68%। অর্থাৎ তুলনামূলকভাবে, যেটি একটু আগে আমি বলেছিলাম, গভর্নরও বলেছেন যে 2% হচ্ছে সর্বনিম্ন, সব অঞ্চলেই 2%-এর নিচে, যেটা খুবই আশাব্যঞ্জক একটি ফিগার কোভিড-19 এর টেস্টিং এর ক্ষেত্রে। আমরা সবসময় দেখেছি যে সামারে কোভিড-19 যখন সংক্রমণ বাড়ছিল তখন সেগুলি জনবহুল এলাকাতে বাড়ছিল, যেখানে বিশেষ করে মানুষ কাছাকাছি করে থাকে। এখন কিন্তু আমেরিকাতে যে সংক্রমণের হার বাড়ছে তার অনেকটাই রুরাল এরিয়া, অর্থাৎ গ্রাম অঞ্চলে, অর্থাৎ সেখানে কিন্তু ব্যাপক জনবসতিও নেই, এবং মানুষ বেশ দূরে দূরে বসবাস করে ঘর বাড়িগুলো, কিন্তু সেখানেই এখন স্পাইকটা বেশি হচ্ছে, সেখানে সংক্রমণের হার বাড়ছে বলে আজকে যে তথ্যটি পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে। আরেকটি জিনিস হচ্ছে, আমরা জানি যে নিউ ইয়র্কের অবস্থা তো আমরা ভালোই বলেছি গত কয়েক সপ্তাহ ধরে, মাঝখানে একটু রেড জোন, ইয়েলো জোন এবং অরেঞ্জ জোনের ব্যাপারটি ছাড়া, কিন্তু আজকে আরেকটি স্টেটের অবস্থা মোটামুটি ভালো এবং বেশ স্বাভাবিক পর্যায়ে চলে যাচ্ছে, যদিও এখনো স্বাভাবিক বলা যায় না, অনেকটা ইমপ্রুভ বলা যায়, সেটি হচ্ছে ক্যালিফোর্নিয়া। এবং সেখানে অনেকটা কমে এসেছে সংক্রমণের হার, এবং স্টেডিলি কমছে, অর্থাৎ প্রায় একদিন কমছে আরেকদিন বাড়ছে তা নয়, ধীরে ধীরে সেটি কমে আসছে, এবং ক্যালিফোর্নিয়ার অবস্থা মোটামুটি ভালো। তবে এখনো ক্যালিফোর্নিয়া কিন্তু নিউ ইয়র্ক স্টেটের কোয়ারেন্টাইন লিস্টে রয়ে গেছে। যাই হোক, মোটামুটি এই হচ্ছে স্টেট এবং ইয়ের খবর। আজকে ভ্যাকসিনের ব্যাপারে একটি কথা বলি। ফাইজার তাদের ভ্যাকসিন টেস্ট করা শুরু করেছে কিশোরদের উপরে,
তারা অনুমতি পেয়েছে সেটি কিশোরদের উপরে সেই ভ্যাকসিনের পরীক্ষা করার জন্য, এবং তারা সেটি করেছে। এবং 12 বছর কিংবা তার নিচের বয়সের ভলান্টিয়ারদের উপরে এই এই ফাইজারের ভ্যাকসিনটি তারা পরীক্ষা করবে, এবং ফাইজার পরীক্ষা তারা শুরু করছে। আজকে সিনসিনাটি চিলড্রেন হাসপাতালের প্রায় 15 বছরের তরুণ কিশোর ক্যাটলিন ইভান্সকে তারা প্রথমবারের মতন এই ভ্যাকসিনটি টেস্ট করার জন্য পুশ করেছে, এবং ধীরে ধীরে তারা আরো অনেককেই এই ভ্যাকসিনটি ব্যবহার করা হবে ট্রায়াল হিসাবে। তারপরে এই ট্রায়ালের মাধ্যমে যে রেজাল্ট পাওয়া যাবে চূড়ান্ত ভাবে ফাইজার নির্ধারণ করবে তাদের ভ্যাকসিনের কার্যকারিতা কতটুকু। আশা করা যাচ্ছে আগামী 2 সপ্তাহ কি 3 সপ্তাহের ভিতরে এই ধরনের একটি ঘোষণা আমরা পাবো যে তারা তারা আবেদন করতে চাচ্ছে চূড়ান্ত ভাবে অনুমতির জন্য যে ভ্যাকসিনটি তারা ডিস্ট্রিবিউট করতে চায়। কিন্তু এর আগে যদি তাদের সকল পরীক্ষায় কিন্তু কার্যকর হতে হবে ভ্যাকসিনটি। যাই হোক, মোটামুটি এই হচ্ছে ভ্যাকসিনের পর আরেকটি খবর হচ্ছে মডার্না, আরেকটি যুক্তরাষ্ট্রের আরেকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্না, যারা আরেকটি ভ্যাকসিন তৈরি করছে বলে জানিয়েছে। তারা প্রায় 30,000 ভলান্টিয়ারের তালিকা সম্পূর্ণ করেছে, যাদের মাধ্যমে এই মডার্না যে ভ্যাকসিন তৈরি করছে সেটির কার্যক্রম পরীক্ষা করা হবে। সেটি কতটুকু কার্যকর তা পরীক্ষা করার জন্য এই ভলান্টিয়ার 30,000 যে লিস্ট আছে তালিকা তারা করেছে, তাদের মাধ্যমে সেই ভ্যাকসিনটি পরীক্ষা করা হবে। আজকে আরেকটি খবর, যে খবরটি আপনার মোটামুটি এফডিএ, আপনার কিছুদিন আগে বলেছি যে এফডিএ বেশ কঠোর নীতিমালা অবলম্বন করতে শুরু করেছে এই ড্রাগের অ্যাপ্রুভাল দেওয়ার ব্যাপারে। কিন্তু আজকে তারা এই কোভিড-19 ট্রিটমেন্টের জন্য, আমি জানি আতিক এই ব্যাপারে আরেকটু বলতে পারবেন, কোভিড-19 ট্রিটমেন্টের ব্যাপারে রেমডেসিভির ওষুধটাকে অনুমোদন দিয়েছে। কারণ আপনারা জানেন রেমডেসিভির ওষুধটি প্রেসিডেন্ট ট্রাম্প যখন কোভিড আক্রান্ত হয়েছিলেন বলে বলেছিলেন, তখন তাকে হাসপাতালে যে এই ব্যাপারটি ওষুধটি দেওয়া হয়েছিল। এবং এই রেমডেসিভির ব্যাপারে যতটুকু আমরা বলেছিলাম যে এটি কিন্তু প্রকৃতপক্ষে কোভিড-19 এর কিউর করার ব্যাপারে, এটি হাসপাতাল অবস্থানকে হ্রাস করতে সক্ষম। গড়পড়তায় 15 দিন ছিল রেমডেসিভির ব্যবহার করার আগে, কিন্তু পরে এটা 5 দিন কমে যায়। এবং এই রেমডেসিভির একটা ব্যাপার হচ্ছে যে এটা যখন আপনি কোভিড জন্য আক্রান্ত হবেন বলে ধরা পড়েছেন, সাথে সাথে এটি ব্যবহার করলে এটি বেশি কার্যকর বলে এই অনুষ্ঠানেও একাধিক চিকিৎসক বলেছেন। আমি জানি ডাক্তার আপনি কি ব্যাপার হয়তো আরো বিশদ ব্যাখ্যা দিতে পারবেন। তবে রেমডেসিভিরকে আজকে যুক্তরাষ্ট্রের ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অনুমোদন দিয়েছে কোভিড-19 এর ওষুধ হিসাবে। আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এটি ব্যবহার করেছিলেন, এবং তিনি মাত্র 3 দিন হাসপাতালে থাকার পরে হাসপাতাল থেকে বেরিয়ে গেছিলেন। তবে তিনি কবে রেমডেসিভির ব্যবহার শুরু করেছেন হোয়াইট হাউসে থাকাকালীন না হাসপাতালে গিয়ে, সেটি কিন্তু তার চিকিৎসকরা বলেননি পরবর্তীতে। যাই হোক, এই রেমডেসিভিরকে অনুমোদন দেওয়া হয়েছে কোভিড-19 এর একটি ঔষধ হিসাবে। আজকে আরেকটি ব্যাপার হচ্ছে যে মোটামুটি একটু আগে আপনারা বলে শুনেছেন যে আমি এবার একটু স্টিমুলাসের ব্যাপারে আসি। অনেকে এই ব্যাপারটি আগ্রহ। আমাদের হাতে এই মুহূর্তে স্টিমুলাসের ব্যাপারে আশাব্যঞ্জক অবস্থা ব্যাখ্যা করা আর কোনো তথ্য নেই। ন্যান্সি পেলোসি আজকে বলেছেন তিনি এখনো আশাবাদী, এবং তিনি তারা ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হয়েছেন। গতকালকে বলেছিলাম তারা তারা যে বিলটি আনছেন সেই বিলের কিছু শব্দের ভাষাগত দিকটা তারা পরীক্ষা করে দেখছেন। সেটি ব্যাপারে কিন্তু আজকে রিপাবলিকান সিনেটরদের কয়েকজন কিন্তু বলেছেন যে ন্যান্সি পেলোসির শর্তের কাছে স্টিভেন মিনোচিন অনেকটা ইতিবাচক সাড়া দিচ্ছেন, যেটি রিপাবলিকান সিনেটরদের অনেকের কাছে গ্রহণযোগ্য নয়। তবে এই ব্যাপারে তারা সরাসরি কিছু বলেনি, তারা চূড়ান্ত বিলটি দেখার অপেক্ষায় আছেন। যদিও মিনোচিন বলেছেন তারা 1.9 ট্রিলিয়নে রাজি হয়েছেন, ন্যান্সি পেলোসির বিল হচ্ছে 2.2 ট্রিলিয়ন। স্টিভেন মিনোচিন আনএমপ্লয়মেন্ট বেনিফিট এবং 1200 এককালীন স্টিমুলাসের ব্যাপারে মোটামুটি ঐক্যমত করেছেন। তবে কি সেটা কত অ্যামাউন্ট আনএমপ্লয়মেন্ট সেটা এখনো ব্যাখ্যা করা হয়নি। তবে যতটুকু মনে হচ্ছে ন্যান্সি পেলোসি স্টিভেন মিনুচিনের অ্যামাউন্টটি অ্যাকসেপ্ট করেছেন। কিন্তু এখন সমস্যাটা যেটা দেখা দিয়েছে সেটি হচ্ছে যে $300 বিলিয়ন স্টিভেন মিনুচিন দিতে চান স্টেট গুলোকে, যেটা সিনেটর পেলোসির কাছে এখনো অ্যাকসেপ্টেবল না। এবং আরেকটি ব্যাপার হচ্ছে স্কুলের এইড কিভাবে দেওয়া, এবং আরেকটি ব্যাপার যার যেখানে মোটামুটি আটকে আছে বিলটি সেটি হচ্ছে যে ইন্স্যুরেন্সের ব্যাপারে। পিপিপি
লোনের ব্যাপারে মোটামুটি তারা একমত হয়েছেন, কিন্তু ইন্স্যুরেন্সের ব্যাপারটিতে তারা যে লায়াবিলিটি ইন্স্যুরেন্স সেখানে তাদের বাধা দেখা যাচ্ছে। তবে পেলোসি এখনো খুব আশাবাদী, এবং আমরা জানি পেলোসির দেওয়া সময় অনুযায়ী উইকেন্ডের ভিতরে তারা আশা করছেন একটি সমাধানে পৌঁছতে পারবেন। যদি না পারেন তাহলে নভেম্বরের আগে আর কোনো বিল পাশ করা আর সময়ের কারণে হয়তো সম্ভব হবে না, যদিও তারা একমতে পৌঁছেন। আর আপনারা জানেন যে গতকাল মিচ ম্যাককনেল যে বিলটি এনেছিলেন সেটি পাশ হয়নি। মোটামুটি এই হচ্ছে স্টিমুলাসের অবস্থা। এখনো স্টিভেন মিনোচিন, হোয়াইট হাউস, ন্যান্সি পেলোসি আশাবাদ, কিন্তু রিপাবলিকান সিনেট এখনো কোনো সরাসরি মন্তব্য করছে না। তবে যে কোনো বিল পাশ হতে হলে রিপাবলিকান সিনেটের সম্মতির প্রয়োজন হবে অবশ্যই, সেটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটি কথা হচ্ছে যে এই প্রথম অনেকদিন ধরেই হচ্ছে সব প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করছেন, কিন্তু এই প্রথম বারাক ওবামা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যক্ষ সমালোচনায় নামলেন। গতকাল পেনসিলভেনিয়াতে তিনি ক্যাম্পেইনে ছিলেন, ড্রাইভ বাই ক্যাম্পেইন বলা গেছে, কাপ সাইড ক্যাম্পেইন যেটাকে বলা হয়। সেখানে তিনি প্রেসিডেন্ট ওবামা বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করে, বিশেষ করে প্যান্ডেমিক হ্যান্ডলিং এর ব্যাপারে তার সমালোচনা করে বলেছেন যে তিনি নিজেই তার অবস্থাটার টেক কেয়ার করতে পারেন না, তিনি জাতির কিভাবে টেক কেয়ার করবেন, এই কথা উনি বলেছেন। এবং তিনি বলেছেন যে তিনি প্যান্ডেমিকের জন্য বিজ্ঞানীদের ভাষ্য, স্বাস্থ্য বিষয়ক বক্তব্যকে সম্পূর্ণ অগ্রাহ্য করছেন। নিজের সুপার স্প্রেডার ইভেন্ট, যে ইভেন্টের মাধ্যমে অনেকে সংক্রমিত হয়েছেন, সেটি আয়োজন করবেন। এই কাজগুলো তো জো বাইডেন করবেন না প্রেসিডেন্ট হলে, এটা বারাক ওবামা বলেছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু এখনো, গতকালও আমরা দেখেছি তিনি কিন্তু ফেস মাস্ক ব্যবহার করেন না, এবং হেলিকপ্টার থেকে গতকাল তিনি নেমেছেন তার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সহ। সেখানে হেলিকপ্টারে নামার সময় তাদের মুখে কোনো মাস্ক দেখা যায়নি, বিমান ওঠার সময় দেখা যায়নি। যাই হোক, সেটি হচ্ছে তার অবস্থান। এই হচ্ছে মোটামুটি। আর একটু পরেই আপনারা একটু আগে তাহের বলেছেন যে বিতর্ক শুরু হয়ে গেছে, শেষ বিতর্ক। এবং আজকের বিতর্কে এতক্ষণ পর্যন্ত যা আমরা আভাস ইঙ্গিত পেয়েছি, তাতে হান্টার বাইডেনের ব্যাপারটি বেশ জোরালো ভাবে তোলার চেষ্টা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প, এটাই বলার চেষ্টা করেছে। এবং তিনি হান্টার বাইডেনের সাবেক একজন সহযোগী ব্যবসায়, তাকে তার অতিথি করে আজকের ডিবেটে নিয়ে এসেছেন, এবং মোটামুটি এই পয়েন্টে তিনি হয়তো বেশি কথা বলবেন মনে হচ্ছে। জো বাইডেন কোন বিষয়ে কথা বলেন সেটি এখনো পরিষ্কার নয়, তবে মনে হচ্ছে যে প্যান্ডেমিকের ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যর্থতা, বিশেষ করে প্যান্ডেমিক মোকাবেলায় প্রশাসনের ব্যর্থতা নিয়ে হয়তো জো বাইডেন আজকে কথা বলবেন বিষয়টি মোটামুটি। তবে হান্টার বাইডেনের বিষয়টি রাজনৈতিক ভাবে বেশ আলোড়ন জুগিয়েছে। এবং আজকে আরেকটি খবর যেটি পাওয়া গেল একটু আগে, সেটি হচ্ছে নিউ ইয়র্ক টাইমস খবরটি দিয়েছে, সেটি হচ্ছে যে রাশিয়া যুক্তরাষ্ট্রের অনেক কম্পিউটার নেটওয়ার্কে হ্যাক করেছে বলে যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্স অফিসিয়ালরা আজকে বলতেছে করেছেন। এবং তারা বলছেন যে ইরানের চাইতে রাশিয়ার অবস্থানটি বেশি মারাত্মক যুক্তরাষ্ট্রের ইলেকশনে হস্তক্ষেপের ব্যাপারে। এটা আজকে তারা বলেছেন, খবরটি নিউ ইয়র্ক টাইমসে এসেছে। আরেকটা জিনিস শেষ করার আগে একটা কথা বলে দিই, আপনারা অনেকেই জানেন যে অনেকে এখন কিন্তু দেখা যাচ্ছে যে বাড়ি ভাড়া, ল্যান্ডলর্ড বাড়ি ভাড়া পাচ্ছেন না, টেনান্টরা অনেকেই বাড়ি ভাড়া দিচ্ছেন না, পাশাপাশি অনেকেই কিন্তু বাড়ি কেনার অবস্থায় চলে এসেছে। এবং তার ফলে বাড়ির ইনভেন্টরি কমে গিয়েছে, এবং কমে যাওয়ার ফলে বাড়ির দাম বাড়তে শুরু করেছে। এবং আজকে একটি হিসাবে দেখা যাচ্ছে লং আইল্যান্ডে বাড়ির দাম, গড়পড়তায় বাড়ির দাম এখন $500,000, $5 লক্ষ দাঁড়িয়ে গিয়ে ঠেকেছে গড়পড়তায় বাড়ির দাম। এবং গত কয়েক মাসে জুলাই থেকে সেপ্টেম্বরের ভিতরে সেখানে বাড়ির দাম গড়পড়তায় 6.5%-এরও বেশি বেড়ে গিয়েছে। এই হচ্ছে অবস্থা। এবং আরেকটা কথা বলে দিই যে এই বাড়ি ভাড়ার ব্যাপারটা নিয়ে, অফিসের ভাড়ার ব্যাপারটা নিয়ে ল্যান্ডলর্ড এবং টেনান্টদের সম্পর্কের অবনতি ঘটছে দ্রুত, এবং এই বিষয়টি মোটামুটি একটি বিস্ফোরক অবস্থানে চলে যাচ্ছে বলে এখন মনে হচ্ছে। আপাতত এইটুকুই, আপনাদের আবার পরে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। হ্যালো দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরবো, আমাদের সাথেই থাকুন। ফুড ডাইনেস্টি সুপারমার্কেট বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে
37th Avenue 75th স্ট্রিটে বিশাল পরিসরে ফুড ডাইনেস্টি সুপারমার্কেট। নিউ ইয়র্কের এই ব্যস্ত জীবনে কেনাকাটার জন্য আমার একমাত্র পছন্দের সুপারমার্কেট হলো ফুড ডাইনেস্টি। কি নেই এখানে? আমদানিকৃত মাছ, হালাল মাংস, তাজা শাকসবজি, নিত্য প্রয়োজনীয় সকল কেনাকাটার জন্য আস্থার এক নাম ফুড ডাইনেস্টি সুপারমার্কেট। প্রতিদিন ফ্রি ডেলিভারি তো আছে, আর সেই সঙ্গে রয়েছে বুধ ও শুক্রবারে 10% সিনিয়র ডিসকাউন্ট। Over the past 25 years, Khan's renowned specialized high school program has helped nearly 3,000 students gain acceptance to New York City's top high schools, such as Stuyvesant, Bronx Science, and Brooklyn Tech. Our team of education experts creates original KT diagnostic exams and constantly updates our curriculum so our students gain acceptance to the best high schools in New York City. Parents can trust Khan's. Call today for 2 free classes. পরিবার নিয়ে সুন্দর পরিবেশে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার উপভোগ করতে আজই চলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইনের বিশেষত্ব হচ্ছে কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও সহ সব ধরনের কাবাব। এছাড়াও রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় খাবার দোসা, থালি, চিকেন 65, ললিপপ চিকেন। প্রতি বৃহস্পতিবার রয়েছে বিয়েবাড়ির ঐতিহ্যবাহী স্পেশাল মেনু, বিয়েবাড়ির কাচ্চি, রোস্ট পোলাও, জালি কাবাব, শামি কাবাব, পোহানি, জর্দা ফিরনি সহ মুখরোচক সব খাবার। আমাদের রয়েছে যে কোনো অনুষ্ঠানের জন্য কেটারিং ও ফ্রি ডেলিভারির সুবিধা। রাজার মতো খেতে চাইলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইন, 11023 জেমার্ক এভিনিউ, রিচমন্ড হিল, নিউ ইয়র্ক 11418। একটি বাড়ি, একটি স্বপ্ন। লো ইনকাম, নো প্রবলেম। স্বপ্ন হবে সত্যি। আমরা আছি আপনার পাশে সব সময়। মেডোব্রোক ফাইন্যান্সিয়াল মর্টগেজ ব্যাংকার্স। মর্টগেজ ফাইন্যান্সিয়াল নিয়ে দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতা আমাদের। আমাদের অফিস সপ্তাহের 7 দিনই খোলা। আমাদের বৈশিষ্ট্য ব্যক্তিগত পরামর্শ, ফ্রি অ্যাপ্রুভাল, কম ইন্টারেস্ট রেট, ফাস্ট ক্লোজিং, ইনভেস্টমেন্ট দ্রুত এবং বিশ্বস্ত। If we pre-approve you, we guarantee a closing. Meadowbrook Financial Mortgage Bankers, 3265 31st Street, Long Island City, NY 11106। আর নয় অর জব। মাত্র 4 মাস আমাদের এখানে আইটি প্রশিক্ষণ নিয়ে হয়ে যান একজন আইটি প্রফেশনাল। স্বপ্নের আমেরিকায় আপনার স্বপ্ন পূরণে স্মার্ট টেক দিচ্ছে বছরে 80 থেকে $120,000 চাকরির নিশ্চয়তা। পূর্বের কোনো কম্পিউটার বা আইটির অভিজ্ঞতার প্রয়োজন নেই। স্মার্ট টেক আইটি সলিউশনস। We build your dream job in IT. 7208 Broadway, 2nd floor, Jackson Heights, New York 11372. Phone 917-293-5724. বিশ্বজুড়ে চলছে হজের মৌসুম। এই হজ কাফেলার সহযাত্রী হচ্ছেন লাখো কোটি ধর্মপ্রাণ মুসলমান। প্রতি বছর ওমরা ও হজ পালনে বিপাকেও পড়ছেন কেউ কেউ। প্রশ্ন উঠেছে এজেন্সিগুলোর সেবা ও দায়িত্ব নিয়ে, কিন্তু না, আরাফা হজ গ্রুপের নির্ভরতা নিয়ে কোনো প্রশ্ন নয়। যে শিডিউল আপনাদেরকে দেব এবং যে ওয়াদাগুলো আপনাদের সঙ্গে করব, আপনারা আল্লাহর রহমতে সেগুলো ঠিক পাবেন। প্রতি বছর কোরবানি ও হজ প্যাকেজে থাকছে হারাম শরীফ থেকে মাত্র 3 মিনিটের দূরত্বে মক্কা ও মদিনায় মানসম্পন্ন হোটেল, প্রতিটি গ্রুপের জন্য সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সুব্যবস্থা, 3 বেলা রুচিসম্মত খাবার, বিজ্ঞ আলেমদের সার্বিক তদারকিতে বদলি হজের সুযোগ, এছাড়াও হজের পূর্ব ও পরবর্তী সময়ে বিশ্ব ভ্রমণের সুযোগ। আর দেরি নয়, আরাফা হজ কাফেলার গর্বিত অংশীদার হতে আজই যোগাযোগ করুন। 7050 ব্রডওয়ে, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। Phone 718-777-8744, 917-446-5188. Arafat Travel and Tours, faithful companions of Hajj. হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা এখন কথা বলবো, আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা মোশাররফ হোসেন, যিনি স্কুলের টিচার, নিউ ইয়র্ক সিটি স্কুলের টিচার। আমরা আপনার সাথে একটু পরে আসছি। আমরা যাচ্ছি ডক্টর
বিএম আতিকুজ্জামান আপনার কাছে যে আপনি জানেন নিউ ইয়র্ক স্টেট গভর্নর আজকে বলেছেন যে আমাদের ঘরে ঘরে অশান্তি, কোথাও শান্তি নেই, মানুষের মধ্যে অনিশ্চয়তা, হতাশা, দুর্দশায় জরাগ্রস্ত মানুষ। কারণ কি আপনার? অনেক ধন্যবাদ তাহের ভাই এবং টাইম টেলিভিশনের দর্শকরা। প্রথম থেকেই আপনাদের সাথে আছি এবং বারবার কিন্তু এই কথাটিতে আমরা ফিরে এসেছি যে শুধু শারীরিক স্বাস্থ্য না, মানসিক স্বাস্থ্য কোভিড ইনফেকশনে আক্রান্ত হয়েছে এবং তারই একটি প্রতিফলন আমরা এখন দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় আপনি যদি চিন্তা করেন যে কোভিড এই প্যান্ডেমিকটা কি করেছে, কোভিড প্যান্ডেমিক আমাদেরকে আইসোলেট করছে আমাদের আপনজনের কাছ থেকে, আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে। আমরা ফেস মাস্ক করছি, আমরা সোশ্যাল আইসোলেশনের জন্য বাসায় থাকছি। আমাদের যে চিরাচরিত যে জীবন, যে ছন্দ, সেটা আমরা হারিয়ে ফেলেছি। এর ফলে কি হচ্ছে, আমাদের ছেলে মেয়ে বাসার বাইরে যেতে পারছে না, তাদের বাসায় স্কুল করতে হচ্ছে, তাদের বন্ধু বান্ধবের সাথে মিশতে পারছে না। বাসায় স্বামী স্ত্রী তাদের যে সামাজিক যে অ্যাক্টিভিটি যেগুলো ছিল সেগুলো করতে পারছে না, এবং সেগুলো করতে পারছে না বলেই যেটা হচ্ছে যে পরিবারের ভিতরে যারা আছে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে ছন্দপতন হচ্ছে, তাদের মধ্যে দেখা যাচ্ছে যে ডোমেস্টিক ভায়োলেন্স সেটি বাড়ছে। একটি নির্দিষ্ট সময় স্বামী স্ত্রী ঘরে থাকতেন, তারা কাজে যেতেন, ফিরে আসতেন। এখন সবাই ঘরে থাকছেন, ঘরের কাজ করতে হচ্ছে স্বামীকে, ঘরের কাজ করতে হচ্ছে স্ত্রীকে অনেক বেশি। অনেকের বাসায় যারা কাজ করতে আসতো, ঘর ক্লিন করতে আসতো, তারা আসতে পারছে না। এগুলো হলো ছোটখাটো ব্যাপার, কিন্তু তার চেয়ে তো বড় কথা যে মানুষের মধ্যে সবচেয়ে বড় যে দুটো অনিশ্চয়তা এসেছে, একটি হলো শারীরিক অনিশ্চয়তা, তারা এই ভাইরাস পাবেন কিনা, কিংবা যারা ভাইরাস পেয়েছেন পোস্ট ভাইরাল তাদের কি প্রবলেম হচ্ছে, সেটি একটি ব্যাপার। অনেকেই তাদের স্বজন হারিয়েছেন, সেটি একটি ব্যাপার। আরেকটি বড় ব্যাপার হলো অনিশ্চয়তা। অনেকেই চাকরি হারাচ্ছে, অনেকেই মনে করছেন যে তাদের চাকরি চলে যাবে, অনেকের বেতন কমে গেছে। এই যে আর্থিক অনিশ্চয়তা, এই যে দৈন্যদশা, এটা কিন্তু মানুষকে ঠেলে দিচ্ছে ডিপ্রেশনের দিকে। আজকে খুব ইন্টারেস্টিং একটা জরিপ বেরিয়েছে, এই মুহূর্তে 25% আমেরিকান যারা চাকরিতে আছেন তারা মনে করছে যে তারা তাদের চাকরি ছেড়ে দেবে। যারা চাকরিতে যাচ্ছেন, ঘর থেকে বের হয়ে কাজে যাচ্ছেন মাস্ক পরে, এবং যারা ঘরে আছেন, এই দুটি শ্রেণীতেই 25% মানুষ কিন্তু মনে করছেন তারা চাকরি করবেন। দুটো কারণ, একটি কারণে ভয় পাচ্ছেন যে তারা হয়তো কোভিডে আক্রান্ত হবেন, আরেকটি কারণ হলো যে তারা এখন চাকরিতে যে পরিমাণ পয়সা পাচ্ছেন তার পরিমাণ এত কমে গেছে বা কমে যাচ্ছে, তারা ভয় পাচ্ছেন যে তারা তাদের পরিবারকে চালাতে পারবেন কিনা। অনেকে দেখা যাচ্ছে যে তারা কাজ করে যে পয়সা পাচ্ছেন তার চেয়ে ঘরে বসে ডিসেবিলিটি কালেক্ট করলে হয়তো আরো বেশি পয়সা পাওয়া যেতে পারে। এই যে একটা ক্রমাগত একটা, আমরা যেটাকে বলি ভিশাস সাইকেল, এই সাইকেলের মধ্যে আমরা পড়ে গেছি। আর এই সাইকেলের মধ্যে পড়ে যাওয়ার কারণেই ডিপ্রেশন থেকে আমরা বেরোতে পারছি না, যে এংজাইটি বা দুশ্চিন্তা, সেখান থেকে আমরা বেরোতে পারছি না। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা হলো যে আমরা সামাজিক প্রাণী, আমরা সমাজবদ্ধ প্রাণী। আমরা সমাজবদ্ধ প্রাণী হিসেবে আমি যদি একটি চিকিৎসকের দৃষ্টিকোণ থেকে দেখি, যখন আমি বাইরে যাই, বন্ধুর সাথে কথা বলি, আমার ব্রেইন কিছু হরমোন সেক্রেট করে, এন্ডরফিন সেক্রেট করে, সেটি আমাদের ওভারঅল ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথে সহযোগিতা করে। কিন্তু আমাদের সেই সমাজবদ্ধ যে জীবন, সেই সমাজবদ্ধ জীবনের বাইরে আমরা চলে এসেছি। এখন বলতে পারেন যে অনেকটা ব্যক্তিগত জীবনের মতো হয়ে গেছে। আমরা বাড়িতে আছি, আমরা বাসার ভিতরে আছি, আমার সন্তানরা বাসার ভিতরে আছে। আর সেজন্য একটি কথা আমি বারবার বলেছি, সেটি হলো আপনারা যারা বাসায় আছেন তারা কিন্তু একজন আরেকজনকে জিজ্ঞেস করুন যে তারা ব্যক্তিগতভাবে কি সমস্যার মুখোমুখি হচ্ছেন। আপনার শিশুকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। যারা বাসায় আছে, যারা আপনার কাছাকাছি আছে, আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন যে তার কাজ খুব বেশি হয়ে যাচ্ছে কিনা, তাকে কিছু সহায়তা করতে পারেন কিনা। আপনার স্ত্রী আপনার স্বামীকে জিজ্ঞেস করুন, হ্যাঁ তুমি তো কাজে যাচ্ছ না, তোমার যে অর্থনৈতিক দৈন্যতা হচ্ছে, এখান থেকে কি করতে পারি, কিভাবে মুক্তি পেতে পারি। একজন আরেকজনকে মানবিকভাবে যদি আমরা সহযোগিতা না করি, এর থেকে বের হওয়ার কোনো পদ্ধতি কিন্তু নেই। আর একটা বড় জিনিস, আমাদের যারা বৃদ্ধ বাবা মা ছিলেন তাদের কাছে কিন্তু ছেলে মেয়ে নাতি নাতনিও যেতে পারছে না, তারা বাসায় আটকা পড়ে গেছে, তারা ডিপ্রেসড, তারা অ্যাংশাস। যারা মাল্টিপল মেডিকেল কন্ডিশন আছে তারাও কিন্তু হাই রিস্ক গ্রুপ, তারাও সবার সাথে মিশতে চাচ্ছে না। এবং সবচেয়ে বড় সমস্যা যেটা, আমরা জানি না কখন ভ্যাকসিন আসবে,
ভ্যাকসিন কতটা কার্যকর হবে আমরা জানি না, যে ইফিশিয়েন্টলি কোনো মেডিসিন কাজ করছে কিনা। হ্যাঁ, একজন চিকিৎসক হিসেবে আমরা জানি যে কিছু কিছু মেডিসিন এখন মোর ইফেক্টিভ। আপনি হসপিটালে ঢুকলে হয়তো বেরিয়ে আসতে পারবেন, হ্যাঁ, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে যারা বেরিয়ে আসছেন তাদের মধ্যে সিগনিফিক্যান্ট শারীরিক প্রবলেম হচ্ছে, যেটাকে আমরা বলি পোস্ট কোভিড সিনড্রোম। তো এই যে আমরা দেখছি এগুলো দেখতে দেখতে কিন্তু আমরা বিষণ্ণতায় ডুবে যাচ্ছি। আর তার থেকে একটাই উপায়, সেটা হলো আমাদের আরো মানবিক হতে হবে। আমাদেরকে সময় দিতে হবে মানবিক হবার জন্য। একজনের সাথে আরেকজনের কথা বলতে হবে। আমাদের আত্মীয় স্বজন, আপনার বন্ধু, আপনি জানেন যে তার বয়োবৃদ্ধ হয়ে গেছে, তার বয়স হয়ে গেছে, আপনার চাচা বা খালা, ফোন তুলে তাদের সাথে কথা বলে, আপনার নিজেরও ভালো লাগবে, তারও ভালো লাগবে। আপনি যে ইনফরমেশনটা জানেন যে কোন ফুড ব্যাংক থেকে খাবার পাওয়া যেতে পারে, হুইল অন দ্য ট্র্যাকে করে কে বাসায় খাবার পৌঁছে দিতে পারে, এটি জানান, আপনার পড়শিকে জানান, আপনার আত্মীয় স্বজনকে জানান। স্টেট কি ব্যবস্থা করছে, কি হেল্প দিচ্ছে, ওনাদেরকে বলেন যে টাইম টেলিভিশনে নাজমুল ভাইয়ের কথা শোনেন, নাজমুল ভাই ঝুড়ি ঝুড়ি ইনফরমেশন দিচ্ছে আপনাদেরকে কিভাবে হেল্প পেতে পারে, কোন সমস্যা আমরা পড়তে পারি। খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় এমন একটা সময় এসেছে, একদিক দিয়ে ভালো যে আমরা একজনের সাথে আরেকজন আরো কাছে আসতে পারি এ সময়, কিন্তু সেটি যদি আমরা না করি তখনই কিন্তু আজকে যেটা কুমু বলেছেন যে আমাদের মধ্যে বিষণ্ণতা, এংজাইটি এমন একটা পর্যায়ে চলে গেছে যেটি আমাদের মধ্যে হিংস্রতা বাড়িয়ে দিচ্ছে, আমাদের মধ্যে অস্বাভাবিক মৃত্যুর হার বাড়িয়ে দিচ্ছে। এটি খুবই ইন্টারেস্টিং যে আমরা বাইরে যাচ্ছি না, ঘরে থাকছি, কিন্তু আমাদের ঘরে ক্রাইম বেড়ে যাচ্ছে। আমাদের বিল্ডিং এ, যে বিল্ডিং এ থাকছি সে বিল্ডিং এর ক্রাইম বেড়ে যাচ্ছে। এটি কিন্তু খুব মানবিক সমস্যা, এবং মানবিক হওয়ার বোধহয় এর চেয়ে ভালো সময় আর কারো নেই। এই জন্য আমরা যারা ঘর থেকে ঘরে বসে আমার ঘরের মানুষকে সাহায্য করতে পারি সে ব্যাপারে তৎপর হতে হবে। এবং আপনার আত্মীয় স্বজন যাদেরকে আপনি আগে কখনো ফোন করেননি, এখন ফোন করুন। আগে ঘন্টার পর ঘন্টা যার সাথে কথা বলতেন তার সাথে কথা একটু কমিয়ে কিছু বন্ধু, কিছু মানুষ, কিছু আত্মীয় স্বজন যারা মনে করেন একা আছে, যারা মনে করেন বিপদে আছে, কথা বলুন। আপনার নিজেরও ভালো হবে, তারও ভালো। Thank you for your wonderful presentation. Wonderful. Thank you so much. Thank you, Dr. B.M. আতিকুজ্জামান আপনাকে। আপনি কি মনে করেন যে বর্তমানে আমরা প্রতিদিন সকালে নতুন যখন আশা নিয়ে ঘুম থেকে উঠি, উঠার পরেই যখন থেকে আবার সেই একই খবর, একই করোনা, একই মানুষ হাসপাতালে যাচ্ছে, অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা যাচ্ছে, এখনও কোনো আশার আলো নেই, এইটাকে অ্যাভয়েড করার মানে এই যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তাকে অ্যাভয়েড করে জীবনের যে গতিপথ, জীবনের যে আনন্দ এবং জীবনের যে গতিময়তা, এটাকে আমরা কিভাবে আনতে পারি? এটা আমরা পারবো। এটার জন্য যেটা দরকার সেটা খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দেবো। আমি আপনাদের বলবো বিষণ্ণ না হবার জন্য। আমাদের সামনে অনেক ভালো ভালো উদাহরণ আছে। আসেন আমরা জাপানের দিকে তাকাই। জাপানের মানুষ কাজে ফিরে গেছে। তারা যে কাজটি করেছে, সবাই মাস্ক পরছে। তারা যে কাজটি করছে সামাজিক দূরত্ব বজায় রাখছে। তারা যেখানে কাজ করতে যাচ্ছে কিছু নতুন নিয়ম তারা পালন করছে। সব জায়গায় হ্যান্ড ওয়াশিং সেন্টার শুরু করেছে। তারা জেনে নিয়েছে যে তারা একবার হাত ধুলে সেই হাতটি মুখে স্পর্শ করতে পারবে না। তারা বারবার হাত ধোয়ার ব্যবস্থা করছে। সব জায়গায় প্লেক্সি গ্লাস লাগিয়েছে। তারা জানে এটি আমাদের জীবন ধারণের পদ্ধতি। জাপানিজরা কিন্তু এখন ঘরের বাইরে যে কাজ করছে, অধিকাংশ রেস্টুরেন্টই খুলে গেছে, কিন্তু তাদের মধ্যে সংক্রমণের হার সিগনিফিকেন্টলি কম। কারণ তারা মেনে নিয়েছে যে এটি আমাদের জীবন যাপনের নতুন পদ্ধতি। বাইরে গেলে আমাকে মাস্ক পরতে হবে। আমি আমার বন্ধুকে বাসায় দাওয়াত করতে পারবো না। আমি রেস্টুরেন্টে যদি না যেতে হয় যাব না, আমি রেস্টুরেন্ট থেকে খাবারটা পিক আপ করে এনে ঘরে খাবো। আমি যাকে চিনি না জানি না তার সামনে আমাকে মাস্ক পরতেই হবে। মাস্ক পরা থাকবে আমার ম্যান্ডেটরি। আমি সপ্তাহে 5 দিন 5টা মাস্ক পরবো, তারপরের সপ্তাহে আবার মাস্কগুলোকে রিসাইকেল করবো। আমাদেরকে ধরে নিতে হবে যে আমরা যে দোকানে বাজার করতে যাচ্ছি সেখানে কোনো বন্ধুর সাথে দাঁড়িয়ে আলাদা কথা বলবো না। আমি বাজার করে তাড়াতাড়ি বাজারটা নিয়ে বের হয়ে আসবো। যেখানে কারোর সাথে কথা বলার দরকার নেই সেখানে কথা বলার দরকার নেই। আমি ধরে নেব যে সবাই এখন ইনফেক্টেড, এবং সেভাবে যদি আমরা ট্রিট করার চেষ্টা করি এবং নিজেকে সাবধানে রাখার চেষ্টা করি, আমরা কিন্তু জীবনযাত্রায় ফিরে যেতে পারি। একটু আগে আমি দেখছিলাম বাইডেন খুব সুন্দর কথা বলছিলেন। উনি বলছিলেন যে হ্যাঁ, আমি খুলে দেবো সবকিছু, আমি বন্ধ করব না, কিন্তু আমি মাস্ক পরবো। আমি মনে করব যে কাজের জায়গায় প্লেক্সিগ্লাস বসাবো, এবং যাতে সমস্ত
ডেফিনেটলি সমস্ত রকম সহযোগিতা আমি আপনাদেরকে দিতে পারি। যেমন ছোট ছোট ব্যবসাগুলোকে একটা এডিশনাল লোন দিতে হবে তাদের ওয়াটার যে স্যানিটেশনের যে ব্যবস্থা সেটা বাড়ানোর জন্য, তাদের হাত ধোয়ার সামগ্রী কেনার জন্য বেশি পয়সা দিতে হবে, এবং তাদের যে আয় কমে যাচ্ছে সেই জন্য তাদেরকে একটা আলাদা ভাতার ব্যবস্থা করতে হবে। রাইট। বড় বড় কোম্পানিগুলোকে বিলিয়ন বিলিয়ন ডলার দেওয়া বন্ধ করার চাইতে ছোট ছোট কোম্পানি, আমেরিকার ছোট ছোট কোম্পানিগুলো, মামস এন্ড পাপস সবগুলো, জ্যাকসন হাইটসের দোকান কিংবা আমাদের জামাইকার দোকানগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সে সমস্ত জায়গায় বেশি করে ফান্ডিং দিতে হবে। থ্যাংক আমাদের ইউ। সবকিছু সম্ভব যদি আমাদের পলিসিটা ভালো হয়। এবং আপনাদের সামনে কি আমার কথা, নিউ ইংল্যান্ড মেডিকেল জার্নাল বলেছে যে আমাদের যে নেতৃত্ব তা সে ব্যর্থ। আপনাদের একটা নতুন নেতৃত্ব নিয়ে আসতে হবে যে এই দেশকে ভালো পথে চালিত করতে পারবে। আপনারা আবার ফিরে যেতে পারবেন, আমি দৃঢ় বিশ্বাস রাখি আগামী বছরের এই সময় সিচুয়েশন সম্পূর্ণ ডিফারেন্ট হবে ইফ উই হ্যাভ এ গুড লিডার, ইফ উই হ্যাভ এ গুড গভর্নেন্স। ইফ উই হ্যাভ এ নিউ লিডার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডক্টর আতিকুজ্জামান, আপনার খুবই গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন আপনি। আমি যাচ্ছি জনাব মোশাররফ হোসেন আপনার কাছে। জনাব মোশাররফ হোসেন, আপনার সাউন্ড আনমিউট করতে হবে প্লিজ। মোশাররফ হোসেন, আপনি জানেন যে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন পর্যন্ত ডিস্টেন্স লার্নিং করছেন এবং অভিভাবকরা আজকে ফ্রাস্ট্রেশন তারা এক্সপ্রেস করেছেন, তারা হতাশা প্রকাশ করেছেন যে ডিস্টেন্স লার্নিংয়ের যে কোয়ালিটি এবং তারা যেভাবে তাদের শিশুদেরকে পড়াশোনার ব্যাপারে প্রিপেয়ার করা উচিত এটা হচ্ছে না। ঘরের মধ্যে মনোযোগ দিচ্ছে না, খেলাধুলা একদিকে, ডিভাইস অন্যদিকে, হয়তো একটা ল্যাপটপ নিয়ে বা একটা আইপ্যাড নিয়ে বসে আছে, পড়ায় মন দিচ্ছে না। টিচারের পক্ষে ওইটা তার ক্লাসে থাকলে যেভাবে তার দিকে নজর দেওয়া সম্ভব, এটা নজর দেওয়া সম্ভব হচ্ছে না। যার কারণে মনে হচ্ছে যে পড়াশোনার যে কোয়ালিটি, এই কোয়ালিটি অনেক বিলো হয়ে যাবে। আপনি কি মনে করেন? জনাব মোশাররফ। জনাব আপনার সুন্দর প্রশ্নের জন্য। জি, সম্মানিত দর্শক মন্ডলী এবং সম্মানিত প্যানেলিস্ট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আপনি আসলে জনাব তাহের সাহেব, আপনি যে প্রশ্ন করেছেন, প্যান্ডেমিকের সময় ডিসটেন্স লার্নিংটা বাচ্চাদের জন্য আসলে একটা কঠিন বিষয় হয়ে গেছে। অ্যাজ এ টিচার আমাদের জন্য যেমন কষ্টের বিষয় এবং বাচ্চাদের জন্য একই অবস্থা। তো প্রথম কথা হচ্ছে যে ডিভাইস তেমন একটা জিনিস, বর্তমান টেকনোলজি, this is a blessings for us also. On the other hand, if we cannot use it properly, that's also a curse, the way we see it. তো বিষয় হচ্ছে যে এটা যে বাচ্চারা ডিভাইসের সাথে এমনি তো সম্পৃক্ত থাকে বেশি, আর ডিস্টেন্স লার্নিং এর কারণে দেখা যাচ্ছে বাচ্চারা ডিভাইসের সাথে আরো বেশি ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে, ডিভাইসের বিভিন্ন ফাংশনগুলো তারা জানতে পারছে এবং তারা অনেক গেম তারা খুঁজে বের করছে। তো ওভারঅল যেটা দেখা যাচ্ছে, আমি যেটা প্রাথমিক পর্যায়ে যেটা বলতে চাচ্ছি যে ডিস্টেন্স লার্নিংটা আসলে আমাদের জন্য খুব একটা ভালো একটা রেজাল্ট বয়ে আনছে। শিক্ষা এমন একটি জিনিস, যে জিনিসটা আসলে টু দি পয়েন্টে না হলে হয় না। আমি একটি উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাই। যেমন ধরুন দুইটা বোতল, ঠিক আছে, ওই বোতলের ঢালতে চাই, বোর করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই দুইটা একটা মুখোমুখি রাখতে হবে, তাই না? যদি টু দ্য পয়েন্টে যদি আসে তাহলে কত সম্ভব এটা লিকুইডে টোটালি এটাতে বসানো। এডুকেশন হচ্ছে এমন একটা বিষয় যে টিচার এবং স্টুডেন্ট তারা সামনাসামনি হতে হবে, এবং একটা বোতলের মুখ যেমন আরেকটা বোতলের মুখ বরাবর হলে পরে জিনিসটা একটা থেকে আরেকটা ট্রান্সফার করা যায়। ঠিক এডুকেশনটাও, নলেজটাকেও ট্রান্সফার করতে হলে টিচার এবং শিক্ষক মুখোমুখি থাকতে হবে, সামনাসামনি থাকতে হবে। কিন্তু আমি যদি এই লিকুইডটাকে পোর করতে চেষ্টা করি, আমি যদি টেবিলে এক কর্নার ঢেলে দিই, এক পাশ থেকে ঢেলে দিই, আর এখান থেকে গাইড করি, সম্ভব হলো আমার কাছে, আমার পক্ষে লিকুইডগুলি পৌঁছানো, কিন্তু 100% সেটা বুঝবে না। আপনি নড়বেন ডক্টর মোশাররফ হোসেন, আপনি কম, আপনি প্লিজ কম নড়াচড়া করবেন, কিন্তু আপনার নেট ডিস্টার্ব করতেছেন, কম নড়াচড়া করবেন, তাহলে শুনতে পারবো আমরা। জি আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। জি, তো যেটা বলতে চাচ্ছিলাম আমি, যে ডিসটেন্স টিচাররা স্কুলে বসে অথবা ঘরে বসে তারা টিচিং করছেন, তাদের ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো টুল যেগুলো আছে সবগুলো প্রপারলি ইউজ করতে পারছে না। হ্যাঁ, আমি আমার ইনস্ট্রাকশনাল যে ম্যাটেরিয়াল যেগুলো স্কুলে আমি ইউজ করতে পারতাম, সেগুলো ঘরে বসে পারছি না, কারণ সবগুলো নিয়ে আসা সম্ভব হচ্ছে না। আমার স্মার্ট বোর্ড দরকার ছিল, বাচ্চাদের সাথে আমার ইন্টারঅ্যাক্টিভ কথাবার্তা হওয়া দরকার ছিল। আমি যখন একটা প্রবলেম সলভ করতে চেষ্টা করবো, আমি সলভ করে দেখাই দিব, তারপর বাচ্চাদেরকে ইনভলভ করবো, তার স্মার্ট বোর্ডে ইন্টারঅ্যাক্টিভ স্মার্ট বোর্ডের মাধ্যমে তারা জিনিসগুলো আবার করে দেখাবে, এবং কোনো মিস্টেক হলে আমি তাদের সাথে সাথে কারেকশন করে দেবো। কিন্তু এই জিনিসগুলো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
অটোমেটিক্যালি টিচিং এর যে কোয়ালিটি কমে যাচ্ছে, বাচ্চাদের শিক্ষার মানটা কমে যাচ্ছে। ওভারঅল দেখা যাচ্ছে আমাদের এই বর্তমান নেশনের যে টিচার স্টুডেন্ট যারা আছে তারা ভালো এডুকেশন তারা পাচ্ছে না। এই জন্য আমরা ফ্রাস্ট্রেটেড, বাচ্চারাও ফ্রাস্ট্রেটেড এবং প্যারেন্টসও ফ্রাস্ট্রেটেড। আমার স্পেশাল আমার 3 জন বাচ্চা আছে, তাদের মধ্যে থেকে আমি যেটা লক্ষ্য করেছি তাদের একই অবস্থা। হ্যাঁ, তারা স্কুলের কাজগুলো প্রপারলি সাবমিট করতে পারছে না, স্টাডি করতে গিয়ে প্রচুর প্রবলেম ফেস করছে, বিভিন্ন প্রবলেম তারা সলভ করতে পারছে না, ফ্রেন্ডসদেরকে জিজ্ঞেস করছে। তো ওভারঅল দেখা যাচ্ছে যে আসলে আমাদের বাচ্চাদের পড়াশোনার মান কমে যাচ্ছে। হ্যাঁ, টিচাররা ফ্রাস্ট্রেটেড। অন দ্য আদার হ্যান্ড আমরা আমাদের পক্ষ থেকে, টিচারদের পক্ষ থেকে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমাদের মধ্যে ফ্রাস্ট্রেশন গ্রো হচ্ছে। কিন্তু জানি না আল্লাহ রাব্বুল আলামিন কোন দিন আমাদেরকে সেই অবস্থা থেকে মুক্তি দান করবেন। তো এই ক্ষেত্রে আমি যেটা মনে করি যেটা করা দরকার সেটা হচ্ছে বাচ্চাদের প্যারেন্টস যারা আছেন ওনাদেরকে সেকেন্ড টিচার হতে হবে। ওনাদেরকে পড়াশোনা করতে না পারলেও, করতে না সময় না থাকলেও অ্যাটলিস্ট অ্যাক্টিভলি ইনভলভ হতে হবে। প্যারেন্টসরা যখন অ্যাক্টিভলি ইনভলভ হবেন তখন দেখা যাবে যে বাচ্চারা অন্তত যেমন করার কথা ছিল তার চেয়ে আরো ভালো করছে। এই কথাই বারবার কিন্তু বলছি, আর এই পর্যন্ত আমি যতদিন আপনাদের সামনে টিভিতে এসেছি প্যারেন্টসদের কাছে এই রিকোয়েস্ট আমি রেখেছিলাম যে now parents has to be the second teacher at home. If parents are not helping, if parents don't get involved, students will not be able to make good progress. এই হচ্ছে আমার কথা, এই রিকোয়েস্ট থাকলো আর কি। থ্যাংক ইউ। আরো যে প্রশ্ন করেছিলেন যে বাচ্চাদের ডিভাইস সংক্রান্ত ব্যাপারে, তো সেটা তো মোটামুটি আমরা ক্লিয়ার করলাম যে আসলে ডিভাইস থেকে যত বেশি দূরে রাখা যায় স্কুলের পরে, যেন তারা আগে খেলার জন্য বা অন্য কিছু করার জন্য ডিভাইস সামনে না থাকে। তাদের এক নম্বর কথা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি তাদের কম হচ্ছে। হ্যাঁ, যার কারণে তাদের ডাইজেস্টিভ সিস্টেমটা কাজ করবে না, চোখে তাদের অলরেডি তাই স্ক্রিনের সামনে দীর্ঘক্ষণ থাকতে হচ্ছে অ্যামাউন্ট অফ টাইম। এরপরে যদি তারা আরো গেম খেলে তাহলে তাদের চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে, চোখে পাওয়ার কমে যাবে, এডুকেশনালি তারা খুব নেগেটিভলি তারা এফেক্টেড হবে। থ্যাংক ইউ জনাব মোশাররফ হোসেন, থ্যাংক ইউ সো মাচ। এদিকে আমাদের খেয়াল রাখা দরকার। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে তাহিয়াতুম মারিয়াম, আপনি কি যুক্ত হয়েছেন? ও থ্যাংক ইউ, ওয়েলকাম। আপনার সাউন্ড আনমিউট করা আছে, ঠিক আছে। তাহিয়াতুম মারিয়াম, আপনি জানেন যে ইটস এ ডোমেস্টিক ভায়োলেন্স মাস, এবং বাংলাদেশি কমিউনিটিতে অনেকগুলো সেমিনার সিম্পোজিয়াম আপনিও জয়েন করেছেন, আমরাও জয়েন করেছি, যে ডোমেস্টিক ভায়োলেন্স ওয়ান অফ দি মেজর প্রবলেম ইন বাংলাদেশি কমিউনিটি। এই বিষয়ে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন? অবশ্যই। First of all, I want to thank you, Tahir Bhai, for welcoming me back to Time Television. আর সবাইকে আসসালামু আলাইকুম এবং নমস্কার। আশা করি যে সবাই ঠিক আছেন আর সুস্থ আছেন। সো প্রথম কথা আমি বলতে চাই ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে। অনেক মানুষ হলো বিশ্বাস করে যে এটা একটা বড় সমস্যা না আমাদের কমিউনিটিতে, কিন্তু আমাদের আসলে এই বিলিফটাই আগে হলো ভেঙে বুঝতে হবে যে আসলে অনেক মানুষ, মহিলা বলেন নাই বাচ্চারা বলেন, সাফার করতেছে এই ইস্যু থেকে। আর আমরা হলো বোথ বাংলাদেশে দেখতেছি এবং আমরা হলো যে নিউ ইয়র্ক সিটিতে আর বিভিন্ন এলাকায় যেখানে বাঙালিরা থাকে আমরা দেখতেছি, স্পেশালি করোনা ভাইরাসের সময় আমরা বুঝতে পারছি যে অনেক বাংলাদেশি মহিলারা নারীরা যারা হলো মানে কাজ করতে পারছে না, বাসায় আছে এখন, এবং বাচ্চারাও বাসায় আছে। অনেক দিক থেকে প্রেশার আসতেছে, অনেক দিক থেকে চিন্তিত হয়ে গেছে, কারণ একদিকে সামলাতে হবে সংসার, আরেকদিকে সামলাতে হবে বাচ্চাদের পড়াশোনা, আর এর ভিতরে নারীরাই হলো পড়ে গেছে ঝামেলার ভিতরে। আর এখন as community activists we have seen the spike in domestic violence during coronavirus, আর আগেও আমরা দেখেছি যে এটা একটা বিগ ইস্যু আমাদের কমিউনিটিতে। আর আমরা যদি দেখি বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে এখন বিপ্লব হচ্ছে এই ইস্যুটা নিয়ে। কারণ হলো এই বছরের ভিতরে according to Human Rights Organization over 1000 women, 1000 বেশি মেয়েরা এবং young girls were raped in Bangladesh since January 2020. এটা মানে যে আমাদের কমিউনিটির ভিতরে এটা বড় একটা ইস্যু। আর এখন হলো মানে মেয়েরা রাস্তায় নেমে গেছে এই ইস্যুটা নিয়ে হলো মানে লড়াই করতে, and as well as raising awareness about how this is a problem. The fact is domestic violence, it exists in so many ways. আমি ইংলিশে এবং বাংলায় বলবো যেহেতু শেয়ার এইখানে বড় হয়েছি, মাফ করেন যদি আমার শেয়ার গো হেড। জি। So right now we've seen that
domestic violence has been an issue in Bangladesh for a very long time. We've seen that people, and the reason the girls and the women and everybody have joined the protest in Bangladesh is because of the fact that we are not allowed to speak about it. There is a stigma around discussing how big of an issue domestic violence shows up, how big of an issue any sort of sexual violations as well as rape shows up in our community. And the reasons for it showing up is many. You know, we can start from the ways that patriarchy shows up, the ways that, you know, women are expected to perform certain roles as caretakers and homemakers, but then also are balancing other lives as professional women, as women that have to work, as women that have to walk on the streets. And we really need to address the root cause of this problem, which is in education, which is in teaching respect very early on, which is in also understanding that this is a problem that needs to be discussed, and we need to have a lot more dialogue about it. So I'm really glad, Tahir Bhai, that you have created this opportunity for us to speak openly about it. বাংলাদেশে এখন যে বিপ্লবটা হচ্ছে, ওরা 10টা ডিমান্ড তৈরি করেছে। এই ডিমান্ড গুলা ওরা চাচ্ছে সরকার হলো এই মেনে নিয়ে ফলো করবে। আর এই ডিমান্ড গুলা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওরা জিজ্ঞেস করতেছে না যে সরকারের থেকে, বাংলাদেশ সরকার থেকে, যে ওরা একটা ক্যাপিটাল পানিশমেন্ট রুট নেবে, যে যারা হলো রেপ করে, যারা হলো নারীদের উপরে অত্যাচার করে, যে ওরা হলো সরাসরি জেলে যাবে। এটা হলো ফেমিনিস্টরা জিজ্ঞেস করতেছে না, বলতেছে যে আমাদের এই সমস্যাটা একটা মানে সমাজের সমস্যা, আমরা এই সমস্যাটা হলো মানে we have to tackle it with education, we have to tackle it with prevention, we have to tackle it with open conversation as well. Thank you Tahiyatum Mariam, thank you so much, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যাচ্ছি, আপনি আমাদের সাথেই থাকুন। অ্যাটর্নি ইরশাদ, আমি আপনার কাছে যাচ্ছি, যে আপনি তো একজন অ্যাটর্নি এবং আপনি অনেক আজকে জানেন যে এই মাস হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স মাস, এবং এই মাসে এই বিষয়গুলো আলোচনা করা দরকার। আপনার সাউন্ড একটু আনমিউট করবেন প্লিজ। যে আপনি তো একজন অ্যাটর্নি, আপনার কাছে অনেক ধরনের মানুষ যায় তাদের বিভিন্ন সমস্যা নিয়ে, বিশেষ করে ডোমেস্টিক ভায়োলেন্স। আপনি কী ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স আমাদের কমিউনিটিতে সবচেয়ে প্রকট এবং এর কনসিকুয়েন্স কি, যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় তাদের পরিণতি কি আপনি মনে করেন? আসসালামু আলাইকুম তাহের ভাই, আমাকে ইনভাইট করার জন্য, আর শুভ সন্ধ্যা আমাদের দর্শকদের জন্য। তাহের ভাই, খুব সুন্দর প্রশ্ন। এবং এই ইদানিং কালের এইটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সের প্রকোপটা করোনা ভাইরাসের ডিউরিং এই টাইমে খুব হাই, এবং আমাদের কাছে যে ধরনের কেসগুলো বেশি আসতেছে বেশিরভাগই হাজব্যান্ড ওয়াইফের কেসগুলো। তো এটা আমরা নারীরা অলওয়েজ বেশিভাবে নির্যাতিত হয়, কিন্তু এটা খালি বললে হয় না, ইউএসএ তে আমরা দেখছি পুরুষরাও নির্যাতিত হচ্ছে। সো ইটস বোথ সাইড, বাট নারীদের সংখ্যাটা বেশি নির্যাতনের। তো আমরা যে কেসগুলো হচ্ছে এখন করোনা ভাইরাসের সময় আমরা যে দেখছি, যেহেতু হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সারাক্ষণ বাসায় আছে, বাচ্চা কাচ্চার রেসপন্সিবিলিটি, বাসার কাজ বেশিরভাগ ওমেনদের করতে হচ্ছে। সো ওমেনরা একটু অবভিয়াসলি ডিপ্রেশন এবং অনেক স্ট্রেসের মধ্যে যাচ্ছে। তো এই জিনিসটা এখন দাম্পত্য কলহ যেটা, সেটা অনেক হাই আমরা দেখছি রাইট নাও এট দিস সিচুয়েশন। আর আরেকটা জিনিস আমরা দেখছি, ক্রাইম লেভেলও অনেক হায়ার ইয়েতে আসছে, ক্রাইমটাও অনেক বেড়ে গেছে। সো এটার কনসিকুয়েন্স কি? আমাদের কমিউনিটি যারা দাম্পত্য কলহে লিপ্ত হয়, মারামারি করে বা ঘরের মধ্যে একে অন্যকে আক্রমণ করে, এটার কনসিকুয়েন্স কি আপনার? এটাতে যুক্ত হলে শাস্তিটা কি? আর শাস্তি হচ্ছে তার ভাই, যদি কেউ প্রথমবার মাইনর এরকম ভায়োলেন্সের জন্য কেউ অ্যারেস্টেড হয়, এটা অলওয়েজ ডিপেন্ড অন হোয়াট ইজ দ্য কমপ্লেন এন্ড কমপ্লেনিং। যদি কেউ বলে যে আমার হাজবেন্ড আমাকে মেরেছে, জাস্ট মেরেছে বললে পুলিশ কমপ্লেন নেয় না, এটা দেখে পুলিশ যে কোনো ধরনের সাইন আছে কিনা। ফর এক্সাম্পল, কোনো ব্রেকিং অফ স্কিন, কোনো ব্লাড বের হয়েছে, এরকম কিছু আছে কিনা। তো যখন দেখে যে এরকম কিছু নাই, জাস্ট লিটারালি জাস্ট কমপ্লেনিং এগেইনস্ট ইচ আদার, সেরকম হলে পুলিশরা জাস্ট একটা ইনসিডেন্ট রিপোর্ট লিখে ওয়ার্নিং দিয়ে বলে চলে আসে। কিন্তু যদি দেখে যে কোনো ব্রেকিং অফ স্কিন, কোনো ব্লাড বের হয়েছে, কোনো ব্রুজ দেখা যাচ্ছে, এই ধরনের যদি থাকে, তাহলে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে ডিটেনশনে নিয়ে যায়। ওখানে ওনারা বেইলের জন্য অপেক্ষা করে,
কখনো 24 hours এর মধ্যে বেল হয়, কখনো 48 hours, 72 hours, it's all depend. বাট যদি ফার্স্ট টাইম কেউ কাউকে নিয়ে যাওয়া হয়, ইউজুয়ালি এটা 24 hours এর মধ্যে তার বেল হয়ে যায়। যদি ফার্স্ট টাইম ক্রাইম থাকে এটা ডোমেস্টিক ভায়োলেন্স, তাহলে অন ইটস ওন রেকগনিশনস, মানে নিজের জাজ দেখবে যে ওনার ক্যারেক্টার আগে কখনো অ্যারেস্ট হয়নি, উনি ওনার গুড রেকর্ড আছে, এগুলো দেখে জাজ ওনাকে একটা ডিফারেন্ট অ্যাড্রেস উনি থাকবে এটা ওনার থেকে জবানবন্দি নিয়ে, এবং ওনার অন্য কোনো ওখানে যাবে না, একটা অর্ডার অফ প্রোটেকশন দেয় যে উইদিন দিস টাইম, মানে এটা 3 months হতে পারে, 6 months হতে পারে, আনটিল নেক্সট কোর্ট ডেট পর্যন্ত you have order of protection against that complainant. Right. So আরেকটা হচ্ছে যে তারা খালি কমপ্লেইন নিয়ে শেষ না, যদি হাজবেন্ড ওয়াইফ, আমরা অনেক ক্ষেত্রে এটা দেখেছি যে ওয়াইফরা রিয়েলাইজ করে এবং আমাদের কাছে আসে যে আপা আমার তো কেস হয়ে গেছে, আমার হাজবেন্ড, আমি চাই আমার হাজবেন্ড বাসায় আসুক, আমার বাচ্চারা চায়, এবং কান্নাকাটি করে যে উই ওয়ান্ট টু উইথড্র, কারণ আমাদের একটা হিটেড আর্গুমেন্ট হয়েছিল, যার জন্য আমি কল করেছি পুলিশ, এবং পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। কারণ অনেকেই এই কনসিকুয়েন্সটা বুঝে না বুঝে কল করে, কিন্তু যখন কল করে দেয় এটা স্টেটের হাতে চলে যায়, তখন আপনি উইথড্র করবেন, আপনি আপনার হাতে থাকে না, সো ইটস বিকামস ডিফিকাল্ট। সো এই জন্য যা করবেন চিন্তা ভাবনা করে করবেন, আর মিথ্যা কমপ্লেইন দেবেন না কখনোই, যতই রাগের বশবর্তী হয়ে। আমি আরেকটা ইনসিডেন্ট আপনাদেরকে ধরতে যাচ্ছি যে আমাদের মিডল ক্লাসে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এখানে তারা হয়তো লং টাইম একটা আনহ্যাপি ম্যারেজে আছে, তারা বাংলাদেশে যে হয়তো ইসলামিক রীতি মোতাবেক বিয়ে করে ফেলেন, এবং আমাদের যে কমপ্লেন, সরি বলছিলেন, জি যেটা বলছিলেন বলে শেষ। শোনা যাচ্ছে তার ভাই? হ্যাঁ শুনতে পাচ্ছি, জি। হ্যাঁ, আমি কিছু ইনসিডেন্ট তুলে ধরছি যে কোন কোন ধরনের কমপ্লেইন গুলো আমরা বেশি পাচ্ছি। তো এই একটা সিনারিও আছে, যারা ওই মিডল এজ হয়, ওনারা বাংলাদেশে যে বিয়ে করে চলে আসেন, এবং ওনার স্পাউস যখন এখানে সেটা টের পান, তখন উনি পুলিশ কল করেন এবং ওনাকে হয়রানি করার চেষ্টা করেন। এই ধরনের কেসও অনেক পাচ্ছি আমরা রাইট নাও। আচ্ছা, তো আপনার একটা জিনিস আপনাকে প্রশ্ন করতেছে, হ্যাঁ এই ধরনের ইনসিডেন্ট হচ্ছে, বাট জাস্ট 1 মিনিটে যদি বলেন যে হোয়াট ইজ দ্য ওয়ে টু অ্যাভয়েড এনি কাইন্ড অফ কলিশন, এনি কাইন্ড অফ ভায়োলেন্স, এটা অ্যাভয়েড করার প্রতি 1 মিনিটে যদি বলেন। হ্যাঁ, হিটেড মোমেন্টে আসলে যদি কোনো তর্কাতর্কিতে যত সম্ভব যে দূরে চলে যান, অন্য রুমে চলে যান। ঝগড়া করতে থাকলে দেখেন অন্যভাবে যে কোনো একটা সাবজেক্ট চেঞ্জ করে জাস্ট ফরগেট অ্যাবাউট ইট, ডোন্ট গো ইনটু টু মাচ। দেখেন একজন একটা কথা বলবে, তার পিঠে আরেকজন আরেকটা অ্যান্সার করবে, এভাবেই আর্গুমেন্ট গুলো শুরু হয়। তো একজন যদি চিন্তা করে বলে যে ওকে লেট ইট গো নাও, আই উইল টক অ্যাবাউট ইট লেটার, হ্যাঁ লেটার আমরা এটা ডিল করব, এভাবে যদি করা হয় এবং বাচ্চাদের কথা চিন্তা করা হয়, তাহলে কিন্তু আমাদের ফ্যামিলি গুলো মানে ব্রোকেন ফ্যামিলি হওয়া থেকে বেঁচে যায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ব্যারিস্টার অ্যাটর্নি ইশরাত শামী, আপনাকে আপনার স্বপ্ন ব্যারিস্টার চলে আসে, বিকজ ইউ আর লন্ডন এডুকেটেড, ব্রিটিশ এডুকেটেড, এই জন্য ব্যারিস্টার চলে আসে। নাজমুল ভাই, আপনার কি কোনো আপডেট আছে? আর আমাদের এরপরে একটা 10টায় প্রোগ্রাম আছে, টাইম পলিটিক্স। জি, আপনার সাউন্ড আনমিউট করতে হবে। হ্যাঁ, একটা আপডেট আছে, ল্যান্ডলর্ডদের পক্ষ থেকে একটা মামলা করা হয়েছে। সিডিসি এবং কথা বলে ট্রাম্প প্রশাসন যে ব্যাপার রেন্ট মনিটরিয়ামের কথা যেটা ট্রাম্প প্রশাসন জারি করেছিল, তার বিরুদ্ধে লসুট করা হয়েছে। সেটা হচ্ছে অ্যাপার্টমেন্ট, দেওয়া হচ্ছে ন্যাশনাল অ্যাপার্টমেন্ট অ্যাসোসিয়েশন, ল্যান্ডলর্ডরা, তারা সেটা চ্যালেঞ্জ করেছে আদালতে। যাই হোক, আদালত পরে কি সিদ্ধান্ত দেয় সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এটা সিডিসি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের সূত্র ধরে ট্রাম্প প্রশাসন এই ল্যান্ডলর্ডদের উপরে যে মনিটরিয়ামটা দিয়েছিল ইলেকশনের ব্যাপারে, সেই ব্যাপারে চ্যালেঞ্জ করা হয়েছে। আর আমি কিছুটা বিতর্ক শুনেছি, জো বাইডেন প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়ী করেছেন 2 লক্ষেরও বেশি মানুষের প্রাণহানির জন্য প্যান্ডেমিকের কারণে। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহিয়াত মারিয়াম, আপনি কি কিছু অ্যাড করবেন? আধা মিনিট, 30 সেকেন্ড। I want to just quickly add, যারা হলো মানে নারী বলেন নাই, বাচ্চা বলেন নাই, anyone who is suffering from domestic violence or any sort of violence within their home, যারা একটা অত্যাচারের ভিতরে আছে, there are so many resources in New York City. আমাদের মানে নিউ ইয়র্কের ভিতরে অনেক হলো নারীদের অর্গানাইজেশনস আছে, এবং আমি একটা অর্গানাইজেশনের সাথে জড়িত আছি, বাংলাদেশি আমেরিকানস ফর পলিটিক্যাল প্রগ্রেস। আমরা হলো সাহায্য করতে পারবো আপনাদের
যদি সাহায্য লাগবে লাইক আমাদের সাথে যোগাযোগ করিয়েন and then we can get the help that you need আর এই আপাটা ইসরাত আপা হলো যেটা বললো এটা আমি আসলে ইম্পর্টেন্ট একটা কথা যে আসলে বাচ্চারা যারা বাসায় আছে যারা হলো এইরকম ভায়োলেন্স দেখতেছে যারা হলো মানে মা বাবার ভিতরে একটা হলো মানে একটা একটা ফাইটিং দেখতেছে ওদের হলো মেন্টাল হেলথ কনসিডার করা উচিত ওর বাচ্চারা এমনিতেই হলো মানে পড়াশোনা হলো বদলাই গেছে এখন কম্পিউটারের সামনে পড়াশোনা করতে হচ্ছে আর আসলে এই মারামারি করার আগে আপনি আপনাদের বাচ্চাদের চিন্তিত হওয়া উচিত so definitely I just want to say there's a lot of resources for help so reach out to us reach out to Bangladeshi Americans for Political Progress and inshallah we'll be able to help Thank so you thank you Tahir bhai কারেকশন দিতে চাচ্ছিলাম জি খুব তাড়াতাড়ি আমি আমাদের একটু আগে ক্যালিফোর্নিয়ার কথা বলেছিলাম যে সেখানে পরিস্থিতি উন্নতি হচ্ছে কোয়ারেন্টাইন লিস্টে তারা ছিল কিন্তু ইনফ্যাক্ট আমি একটু আগে চেক করলাম ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক স্টেটের কোয়ারেন্টাইন লিস্টে নেই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দর্শক আমরা আমাদের সময় শেষ হয়ে এলো আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি তাহিয়াতুম মারিয়াম আপনাকে নাজমুল হাসান আপনাকে অ্যাটর্নি ইসরাত শামীকে জনাব মুশাররফ হোসেন এবং ডক্টর বি.এম. আতিকুজ্জামান আপনাকে আর নাজমুল হাসান আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শক আজকে এ পর্যন্তই একটু পরেই শুরু হবে টাইম পলিটিক্স অনুষ্ঠান যেখানে আলোচনা হবে আজকের বিতর্ক নিয়ে এবং আগামী ইলেকশন নিয়ে প্রেসিডেন্ট ইলেকশন নিয়ে আপনারা দেখবেন অনুষ্ঠানটি রাত 10টায় শুরু হবে অনুষ্ঠানটি আজকে এ পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ